শুরুতে যদি বলি যে অনেক প্রশ্ন তো আছে, অনেক অনেক জায়গায় তো ভালো করছে বাংলাদেশ, সেগুলো নিয়ে তো আমরা কথা বলবো, কিন্তু মানে ব্যাক টু 23 ইয়ার্স নাকি, যখন আমরা খালেদ মোহাম্মদ সুজনদের দেখেছি, মাশরাফিও ছিলেন সেই জায়গায়, হাবিবুল বাশিররা ছিলেন, দেখতে পারিনি, আমার বয়স ছিল 2 বছর। তো সেই টেস্টে এরকম সময় আসলে বাংলাদেশ একবার 97-98 অল আউট হয়ে অলরেডি অজিরা লিড নিয়ে প্রথম দিনেই অনেক কিছু হয়ে গিয়েছিল, পরবর্তী 3 দিনের মধ্যেই তো ইনিংস ব্যবধানে বা দুটো টেস্ট ইনিংস ব্যবধানে হার। মানে প্রথমে যদি বলি যে এক্সপেকটেশনটা ছিল কিনা এবার, কারণ ডারউইনের উইকেট নিয়েও কথা হচ্ছিল, একই সঙ্গে কিন্তু বাংলাদেশকে আপনি যদি বলেন যে সো কল্ড সোশ্যাল মিডিয়ায় পচিয়েও কথা হচ্ছিল যে কি করবে, খেলতে পারবে তো দুদিন, সেটা একেবারে বদলে গেল চিত্র। আমি যদি একটু অফেয়ারের কথা বলি, আমার সঙ্গে বিসিবি সিলেক্টর, চিফ সিলেক্টরের কথা হচ্ছিল লাস্ট 2 মাস ধরেই। আমি জানি না এটা আসলে বলা ঠিক হবে কিনা, পাকিস্তান সিরিজের পরে আমি তাকে বলছিলাম যে ভাই, নাহিদ রানা যেভাবে খেলছে তাতে আমরা অস্ট্রেলিয়া একটা টেস্ট জিতে গেলেও যেতে পারি। নাহিদ রানা যখন ছিলেন না, বাদ পড়েছেন ইনজুরির কারণে, তখন আবারও চিফ সিলেক্টরের সঙ্গে কথা হয়েছে আমার, এবং তাকে আমি এটা বলেছি যে ভাই, নাহিদ রানা তো নাই, খুব সম্ভবত আমাদের আশাটা পূরণ হচ্ছে না। বাট রানা না থাকার পরেও কোনোভাবেই মনে হচ্ছিল না যে বাংলাদেশের প্রিমিয়াম ফাস্ট বোলার এই টেস্টটা খেলছেন না। হাসান যেভাবে খেলেছেন, হাসান বাংলাদেশের রিডেমশনের পাশাপাশি কিন্তু হাসানেরও রিডেমশন। তিনি কাউন্টি থেকে খেলে আসার পরে জিম্বাবুয়ে সিরিজে একদমই ভালো করেননি, উইকেট পাননি, তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কাউন্টির বর্তমান মান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, তাই না? সেই জায়গা থেকে হাসান যে কামব্যাকটা দিলেন, বাংলাদেশ যে কামব্যাকটা দিল, আমি মনে করি বাংলাদেশ দল হয়তো বিশ্বাস করতে পারেনি, কারণ চিফ সিলেক্টর যাওয়ার আগে বলে গিয়েছিলেন রেসপেক্ট চান, নাজমুল হোসেন শান্ত চান ভালো খেলা। তারা যে 2টা দিন ডমিনেট করবে, 6টা অসাধারণ। এবং একদিকে যেমন হাসান মাহমুদ প্রথম দিনে যেরকম প্রশংসা কুড়ালেন অজিতের, পরের দিন আবার তানজিদ তামিম ব্যাট হাতে, যেটা আমরা স্মিথের পোস্ট ম্যাচে আসার পরেও মনে হয়েছিল যে তারা কনফিডেন্ট এনাফ যে নতুন বল পেলে আবারও গুড়িয়ে দেবে বাংলাদেশকে, সেটা আবার হয়নি, ব্যাট হাতে জবাব, যে জায়গাটা একটা ভয়ের জায়গা ছিল বাংলাদেশের। মানে ডারউইনের উইকেট দুদিনে যা দেখলেন, কি এমন হলো যে যেখানে আসলে স্ট্রাইকদের বল খুব ভালোভাবে খেলে রান করতে পারলো বাংলাদেশ, আবার হাসান মাহমুদদের খেলতে পারলো না অজি ব্যাটার? আমার মনে হয় যে অ্যাডজাস্টমেন্ট আর ইমপ্লিমেন্টেশনটা গুরুত্বপূর্ণ ছিল, বাস্তবায়নটা গুরুত্বপূর্ণ ছিল। আপনি যদি দেখেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের টপ 3 যেটাকে বলে, যে ইনসাইড এজ হয়েছেন ট্রাভিস হেড কিংবা জ্যাক ওয়েদারল্ড, অনেক বাইরের বল তারা করতে গেছেন, এই ধরনের শর্টস খেলার প্রবণতা তাদের মধ্যে ছিল। ইনিশিয়ালি আমার মনে হয় না তারা বাংলাদেশ দলের বোলারদের খুব হাইলি রেট করেছেন, এবং মনে হয়েছে যে অনেকটা আন্ডার এস্টিমেট করারই চেষ্টা ছিল, যেভাবে তারা তেরে ফুরে ইনিশিয়ালি মারতে গেছেন। দ্বিতীয়ত, বাংলাদেশি বোলাররা ভালো লাইন লেন্থ মেনটেন করেছেন, ফলে যেটা হয়েছে ওই ইনিশিয়ালি একটা প্রেশার দেওয়া গেছে। আপনি যদি দেখেন যে প্রথমে 2 উইকেট পড়েছে, ওই 2টো উইকেট যদি 2 উইকেটেই থেকে লাঞ্চে যেত, বাংলাদেশ দল কিন্তু অতটা প্রেশার দিতে পারতো না। সে জায়গায় লাঞ্চে গেছে 4 উইকেট নিয়ে, বাংলাদেশ দল ততক্ষণে আপার হ্যান্ডে, ফিরে এসে আবার 4 উইকেট, থার্ড সেশনে গিয়ে 2 উইকেট। সো এই যে কম্বিনেশনটা ছিল, যখন 1-2টা উইকেট পড়েছে, সাথে সাথে আরও 1-2টা উইকেট নিয়ে নেওয়া, এটা বাংলাদেশের বোলারদের এগিয়ে রেখেছে। আর তানজিদ তামিম আজকে একটা কথা মেনশন করেছেন যে তারা শর্ট মিনিমাইজ করেছেন, অর্থাৎ কমিয়েছেন। তানজিদের হাতে অনেক শর্টস, তিনি অনেক শর্টস খেলতে পারেন, কিন্তু এই টেস্টে তিনি খেলেননি। তিনি বুঝেছেন যে কিভাবে খেলতে হবে, শর্টস কমিয়েছেন, ফলে ওই সফলতাটা এসেছে। যে জায়গায় অস্ট্রেলিয়া ব্যর্থ হয়েছে, ওই জায়গায় প্ল্যান করে, মানে সিচুয়েশন অনুযায়ী প্রপার এক্সিকিউশনটা ওই কন্ডিশনে কিভাবে খেলতে হবে। তবে 23 বছর আগের কথা বলছিলাম, 23 বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে দেশটাকে পুরো নাকানি চুবানি খাওয়াচ্ছে টাইগাররা।